হ্যালো স্টুডেন্টস, নেট পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি এবং এই অল্প সময়ের মধ্যে আমরা খুব দ্রুত চেষ্টা করব সমগ্র সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ অংশকে রিভিশন দেওয়ার এবং তার পাশাপাশি বিগত সালের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করার। এছাড়াও আমরা তোমাদের জন্য নিয়ে আসছি আগামী জুন মাস থেকে একেবারে নেট সেটের উপরে ম্যারাথন ক্লাস, যেগুলো হবে একেবারে আমাদের ইউটিউবে লাইভ। তোমাদের সাথে লাইভে আমরা ম্যারাথন কোশ্চেন অ্যান্সার সমস্ত ইউনিটের উপর কোশ্চেন আনসার আলোচনা করব। তো চলো আজকের টপিকে আমরা ফিরে আসছি। আজকের টপিক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চর্যাপদ, যেটার সম্পূর্ণ রিভিশন আমরা দেব চর্যাপদের উপরে এবং তার উপরে বিগত সালের বেশ কিছু প্রশ্ন উত্তরও আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমেই চলে আসি চর্যাপদ আবিষ্কারক সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন। কি বলছে, চর্যাপদের আবিষ্কার করেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। কবে আবিষ্কার করছেন উনি? 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করছেন। 1907-এ আবিষ্কৃত হলেও এটি প্রকাশিত হচ্ছে 1916-তে। মূলত 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালের সংস্কৃত বৌদ্ধ সাহিত্য গ্রন্থে চর্যাপদের অস্তিত্বের কথা বলেছিলেন। তাহলে চর্যাপদের অস্তিত্বের কথা আমরা কখন জানতে পারছি? 1882 সালে। কার মুখ থেকে বা কার লেখা থেকে? রাজা রাজেন্দ্রলাল মিত্রের লেখা থেকে। এবং সেই সূত্র ধরে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কারে উদ্দীপ্ত হচ্ছেন। আমরা কিন্তু খুব দ্রুত রিভিশন দিয়ে যাব, ধীরে ধীরে করব না একদমই, কারণ পরীক্ষা সামনে। তো তোমরা একটু দ্রুত দেখার চেষ্টা করো। দেখো নেক্সট, 1907 খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে চর্যাচর্য বিনিশ্চয়, নামটা মনে রাখবে, চর্যাচর্য বিনিশ্চয়। এছাড়াও আমরা অনেকগুলো চর্যাপদের নাম পাবো, কে কি নামকরণ করছেন ইত্যাদিও আমরা দেখব। তো চর্যাচর্য বিনিশ্চয় নামক একটি পুঁথি, যেটি নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করছেন হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের অভিলিপিশালা থেকে। এই গ্রন্থে 4টি পাঠ বা এই গ্রন্থটি যখন মুদ্রিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, তখন 4টি অংশ এই গ্রন্থে আমরা দেখতে পাই। কি কি? দেখো, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা এবং অদ্বয় ব্রজের সংস্কৃত সহজন্মায়ু পঞ্জিকা। 3 নম্বর হচ্ছে কৃষ্ণাচার্য বা কাহ্নপায়ের দোহা, আর 4 নম্বর হচ্ছে আচার্য পায়ের সংস্কৃত মেখলা নামক টিকা। এই হচ্ছে বা ডাকার্ণব। তাহলে এই হচ্ছে টোটাল 4টি। এই 4টি মিলিয়ে বা এই 4টি একসাথে, যেটি 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশিত হচ্ছে 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই বা নেক্সট ইনফরমেশনে। দেখো, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি, যে পুঁথিটি উনি আবিষ্কার করেছিলেন, সেটি কিসে লেখা? তাল পাতায় লেখা। একটি পাতার উপর পৃষ্ঠাতেই পংক্তিগুলি একটানা সাজানো, প্রতিটি পৃষ্ঠায় 5টি করে পংক্তি। তাহলে একটি পৃষ্ঠা, যে তালপাতার যে পৃষ্ঠাটি, সেটি প্রতিটি পাতায় 5টি করে পংক্তি আছে, যদিও একটি পাতা ব্যতিক্রম ছিল। দেখো, লুপ্ত পাতাগুলি বাদে পুঁথির পাতার সংখ্যা মোট 64টি। তাহলে যে পাতাগুলো আমরা পাচ্ছি না সেগুলোকে যদি বাদ দিই তাহলে মোট 64টি পাতা এবং লাস্ট পাতার নম্বর হচ্ছে 69। তাহলে চর্যাপদ যদি প্রশ্ন করা হয় যে চর্যাপদের যে পুঁথিটি পাওয়া গিয়েছিল তার শেষ পৃষ্ঠা সংখ্যা কত, তাহলে অবশ্যই 69। কিন্তু মাঝের বেশ কতগুলো পৃষ্ঠা যেহেতু পাওয়া যায়নি, তাই টোটাল পৃষ্ঠা সংখ্যা 64। কোন পৃষ্ঠাগুলো পাওয়া যায়নি? দেখো, 35, 36, 37, 38 এবং 66। তাহলে এই 5টি পৃষ্ঠা পাওয়া যাচ্ছে না। 69 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হচ্ছে 64। ঠিক আছে, সংখ্যাগুলো মনে রাখবে, 35, 36, 37, 38, এই পরপর 4টি পেজ, আর লাস্ট হচ্ছে 66 সংখ্যক। নেক্সট, প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা থেকে গ্রন্থের শুরু। প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা মানে ধরো এই যদি একটা পেজ হয়, এর সামনের পেজ এবং পিছনের পেজ, এই সামনের পেজটাকে প্রথম পেজ, প্রথম পাতার, এবং এটা দ্বিতীয়, মানে এই পাতারই দ্বিতীয় পেজ ধরা হচ্ছে। তাহলে সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে দেখো কি আসছে। দেখো, প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা থেকে গ্রন্থে শুরু হচ্ছে, মানে এটা যদি প্রথম পাতা হয় এর দ্বিতীয় পাতা মানে পিছনের পাতা থেকে গ্রন্থে শুরু হচ্ছে। পুঁথিটি শুরু হয়েছে নম শ্রী বজ্র যোগিন্নই এই শব্দ দিয়ে। তাহলে অপশন যদি আসে যে পুঁথিটি শুরু হচ্ছে কোন শব্দ দিয়ে এবং 4টি অপশন থাকে, সেখানে উত্তর কিন্তু হবে নম শ্রী বজ্র যোগিন্নই। ঠিক আছে, বা এটা শুদ্ধ অশুদ্ধর মধ্যেও কিন্তু দিতে পারে। সেক্ষেত্রে যদি অন্য শব্দ থাকে বা এই বানানটির যদি কোনো উল্টোপাল্টা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অশুদ্ধ দেবে। দেখো, তারপর টিকা এবং টিকার শেষে গানের ক্রমিক সংখ্যাও দেওয়া আছে।
তাহলে চর্যার পদগুলি কিন্তু গান, কারণ সেগুলি গাওয়া হতো এবং প্রতিটি পদ আমরা যখন টেক্সট পড়বো বা তোমরা যখন টেক্সট পড়েছো তখন দেখেছো সেখানে কিন্তু রাগের উল্লেখ আছে যেমন ভাবে গানের থাকে। নেক্সট দেখো মোট কতগুলি পদ আমরা পাচ্ছি, তাহলে মোট পৃষ্ঠা সংখ্যা পাচ্ছি 64। এই পৃষ্ঠা সংখ্যা, এই টোটাল পৃষ্ঠা সংখ্যার মধ্যে আমরা মোট 46.5টি পদ পাচ্ছি। টোটাল পদ সংখ্যা 46.5। মাঝখানের ও শেষের কয়েকটি পাতা না পাওয়ার জন্য, মাঝখানের এই পাতা পাওয়া যাচ্ছে না এবং 66 সংখ্যক পৃষ্ঠাটি যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই জন্য 23 সংখ্যক গানের 6টি চরণ ছাড়া 24, 25 এবং 48, দেখো 24, 23, 24, 25, কারণ 35, 36, 37, 38 এই পরপর কতগুলো পেজ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এবং 48 সংখ্যক যে পদ, যেটি 66 সংখ্যক পৃষ্ঠায় ছিল, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে লুপ্ত। তাহলে নাম্বার গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো 35, 36, 37, 38, 66 এগুলো পৃষ্ঠা নম্বর। আর যদি পদের সংখ্যা বলি তাহলে 23 সংখ্যক পদের 6টি চরণ ছাড়া প্রথম দিকে পাওয়া যাচ্ছে, শেষের দিকে পাওয়া যাচ্ছে না। আর 24, 25 এবং 48 এগুলো একেবারেই লুপ্ত, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমরা এখানে একটু দেখে নিই, দাঁড়াও এর উপরে দাগ পড়ে গেছে, আমি একটু মুছে নিই। ঠিক আছে, দেখো এখানে আমি একটা পেজের ডিটেল তুলেছি, কিছুটা হলেও হয়তো একটু ঝাপসা আসছে, তোমরা একটু দেখো। এখানে পৃষ্ঠার মাপ দেওয়া আছে, সরি দাঁড়াও, এবার দেখো পৃষ্ঠার মাপ দেওয়া আছে 12.1/2 ইন্টু 2 ইঞ্চি, এটা হচ্ছে পৃষ্ঠার মাপ। এবং এখানে বলা হচ্ছে কেবল 65 পশ্চাৎ পৃষ্ঠায় তৃতীয় পংক্তি ছেড়ে যাওয়ার অংশ ওই পৃষ্ঠার প্রথম পংক্তির মাথায় লেখার ফলে ওই পৃষ্ঠার পংক্তি সংখ্যা দাঁড়িয়েছে 6। তাহলে আমরা কিন্তু পেয়েছিলাম চর্যার যে তালপাতার যে পুঁথিটি, তার ওভারঅল প্রতিটা পেজের পৃষ্ঠা সংখ্যা মানে পংক্তি সংখ্যা 5, কিন্তু একটি মাত্র ব্যতিক্রম বলেছিলাম, সেটি হচ্ছে 65 সংখ্যক। কিরকম ভাবে আমরা একটি ছবি দেখিয়ে দিই তোমাদের। এখানে ধরো এটি একটি তালপাতার পৃষ্ঠা, ঠিক আছে। এখানে লেখা কিরকম ভাবে হচ্ছে 5 পাতা, এই প্রথম লাইন, এই লাস্ট লাইন, আর মাঝের লাইন 3টি এই রকম ভাবে, ঠিক আছে। মাঝের লাইন 3টি এইরকম ভাবে, আর মাঝখানে এই চৌকো করে গ্যাপ রাখা হয়েছে, ঠিক আছে। এই চৌকো করে গ্যাপটা রাখা হয়েছে কেন? কারণ অনেকগুলো তো তালপাতার পুঁথি, সেই পুঁথিগুলোকে বাঁধার জন্য মাঝখানটায় কিন্তু একটা চৌকো গ্যাপ রাখা হয়েছে। তো পৃষ্ঠা ঠিক এই রকম ছিল, এই রকম একটি পৃষ্ঠা আমরা মোটামুটি আন্দাজ করে নিতে পারি। নেক্সট চলে আসছি, দেখো চর্যাপদের পুঁথি পরিচয়। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, নামটা একেবারে একদম পাই টু পাই নামটা মনে রাখতে হবে। 1000 বছরের বানান হবে কিন্তু পুরাণের বানান, যেটা হয় নর্মালি পুরাণ মধ্যাহ্ন, কিন্তু উচ্চারণ হবে পুরানো, ঠিক আছে। 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে এই যে গ্রন্থটি হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেছিলেন, যার মধ্যে 4টি পাঠ ছিল, যেটির প্রথম পাঠ উনি নেপালের রাজদরবার থেকে পেয়েছিলেন, চর্যাচর্য বিনিশ্চয়। নেক্সট আসছে সর্বপায়ের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, এবং লাস্ট হচ্ছে ডাকার্ণব, ঠিক আছে। এবং এই প্রতিটার সাথে একটা ছোট্ট করে অংশ যুক্ত আছে, সেগুলো আমরা প্রথম পাঠে দেখিয়েছি। নেক্সট চলে আসছি চর্যাপদের ভাষাতে। দেখো হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা, কিন্তু বিভিন্ন জন, বিভিন্ন সমালোচক বিভিন্ন ধরনের ভাষার কথা বলেছেন। যেহেতু অনেক পুরানো সাহিত্য, সেহেতু সমালোচনা আছে। দেখো হরপ্রসাদ শাস্ত্রী বলছেন সন্ধ্যা ভাষা, বানান খেয়াল করো, দন্তস্ব দন্ত নয় ধয় জফলা আকার। বিদুশেখর শাস্ত্রীও বলছেন সন্ধ্যা ভাষা, কিন্তু সেখানে জফলা নেই, খেয়াল করো, দন্ত নয় ধয় আকার আছে শুধুমাত্র, ঠিক আছে। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলছেন এটি হচ্ছে সন্ধ্যা দেশের ভাষা। তাহলে 3টে জিনিস মনে রাখবো আমরা। হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষা বলছেন, যেটিতে জফলা আছে। বিদুশেখর শাস্ত্রীও সন্ধ্যা ভাষা বলছেন, কিন্তু সন্ধ্যায় জফলা নেই। আর পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলছেন সন্ধ্যা দেশের ভাষা, ঠিক আছে। 3টে গেল। নেক্সট সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার এই যে গ্রন্থটি ODBL, শর্টে আমরা কি বলি ODBL, তাই তো। এই গ্রন্থটির সম্পূর্ণ নাম কি? দ্য অরিজিন and development of the Bengali language, যার শর্ট ফর্ম ODBL। এই গ্রন্থে প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা বাংলা। যদি বলা হয় চর্যাপদের ভাষা বাংলা, এটি প্রথম কে প্রমাণ করছেন, তাহলে নাম আসবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার কোন গ্রন্থ? গ্রন্থের নাম আসবে শর্টে ODBL বা দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে।
নেক্সট, মোহাম্মদ শহীদুল্লাহ চর্যার ভাষাকে বঙ্গ কামরূপী ভাষা বলেছেন। আমরা জানি বাংলার যে 5টি উপভাষা আছে তার মধ্যে যে লাস্ট উপভাষা কামরূপী, সেই কামরূপী উপভাষার সাথে তুলনা করছেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলি গেল। নেক্সট আমরা লাস্ট কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করব, একেবারে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে। ইনফরমেশন গুলি আমরা দ্রুত আগে আলোচনা করে যাই। দেখো পুঁথির নামকরণ, কে কি নামকরণ করছেন? হরপ্রসাদ শাস্ত্রী চর্যা চর্য বিনিশ্চয় দুটোতেই কিন্তু জফলা আছে। বানান এখানে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করার কারণ বানানের সাথে কিন্তু অনেকের নামের পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন সন্ধ্যা ভাষার ক্ষেত্রেও আমরা দেখেছি। দেখো চর্যা চর্য বিনিশ্চয় দুটোতেই জফলা আছে। বিদুশেখর শাস্ত্রী বলছেন আশ্চর্য চর্যা চয়, আশ্চর্য, অর্থাৎ বিদুশেখর শাস্ত্রী আমরা এইভাবে মনে রাখতে পারি, বিদুশেখর শাস্ত্রী আশ্চর্য হয়ে গেছেন চর্যাপদ দেখে যে এত পুরানো একটা গ্রন্থ পাওয়া গেছে। ঠিক আছে, তো বিধুবাবু আশ্চর্য হয়েছেন। প্রবোধচন্দ্র বাগচি উনি চর্যাশ্চর্য বিনিশ্চয় হয়েছেন, উনি আরো বেশি আশ্চর্য হয়ে গেছেন প্রবোধচন্দ্র বাগচি। ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতে পারি। দেখো তাহলে বিদুশেখর শাস্ত্রী আশ্চর্য হয়ে গেছেন, সেই জন্য উনি আশ্চর্য চর্যা চয় নাম দিচ্ছেন। প্রবোধচন্দ্র বাগচি বলছেন উনি আরো চর্যাকে দেখে উনি আরো বেশি আশ্চর্য হয়ে গেছেন, তাই চর্যাশ্চর্য বিনিশ্চয়। ঠিক আছে, সুকুমার সেন কি বলছেন? উনি বলছেন একেবারে পদাবলী, এটি চর্যা গীতি পদাবলী। শশীভূষণ দাশগুপ্ত বলছেন চর্যা গীতি। দেখো দুজনের নামের মধ্যে কিন্তু মিল আছে, সুকুমার সেন চর্যা গীতির সাথে পদাবলী শব্দটি যোগ করছেন, অর্থাৎ এটিকে উনি পদাবলী শ্রেণীর অন্তর্ভুক্ত করছেন, কিন্তু শশীভূষণ দাশগুপ্ত বলছেন অনলি চর্যা গীতি। নেক্সট, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন চর্যা গীতিকা, এক্সট্রা একটা কয়াকার যোগ হচ্ছে চর্যা গীতিকা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি যে কোন নাম কোন সমালোচক কি নাম দিচ্ছেন, এগুলো কিন্তু চর্যার ক্ষেত্রে বা চর্যাপদের ক্ষেত্রে মনে রাখার বিষয়। নেক্সট, নীলরতন সেন, যার গ্রন্থটি আমরা পাঠ করি বা আমরা পড়ি, কারণ 1000 বছরের পুরানো বাংলা ভাষার যে বইটি, যেটি হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক প্রকাশিত, সেটি আমরা দেখলেও বা আমাদের কাছে থাকলেও আমরা সেটা দেখে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি না। তো স্বাভাবিকভাবে আমরা নীলরতন সেন বা নির্মল দাস এই বইগুলোই আমরা পড়ি। তো সেই নীলরতন সেন কি নামকরণ করছেন? চর্যা গীতিকোষ, চর্যা গীতিকোষ। আর মূল নাম বা মণি দত্তের টিকায় আমরা যে নাম পাই তা হচ্ছে চর্যা গীতিকোষবৃত্তি। তাহলে এতগুলো ডিটেল কিন্তু আমরা একবার দেখে নিলাম। এবার এরপর যদি তোমরা দেখতে চাও তো একেবারে ভিডিওটা আরো একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখে নিতে পারো, আমি দ্রুত এগিয়ে যাব। নেক্সট, চর্যাপদের কবি পরিচয়, কবিদের সম্পর্কে একটু ডিটেল দেখে নি। চর্যার পুঁথিতে সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা হচ্ছেন কাহ্নপা বা কাহ্ন বা কাহ্নপাদ বা কৃষ্ণাচার্যপাদ। দেখো অনেকগুলো নাম বলছি, কাহ্নপা বা কাহ্ন বা কাহ্নপাদ বা কৃষ্ণাচার্য বা কৃষ্ণপাদ বা কৃষ্ণ বজ্র, এই নামগুলি আমরা অনুমান করা হয় বা সমালোচকরা বলছেন এগুলো একজনেরই নাম। তো সেই হিসাবে আমরা মোট এনার রচিত পদের সংখ্যা পাই 13টি, যার মধ্যে এই 12টি পদ পাওয়া যাচ্ছে। যে 13টি পদ উনি রচনা করেছিলেন, আমরা যেহেতু টিকা থেকে জানতে পারি কে কোনটি রচনা করেছেন, সংখ্যাগুলো আমরা জেনে যাই, কিন্তু যে পুঁথিগুলি বা যে পদগুলি আমরা পেয়েছি তার মধ্যে দেখা যায় যে মোট 12টি পদ আমরা পেয়েছি। সংখ্যা 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 36, 40, 42, 45। যদি মনে রাখতে পারো, চেষ্টা করো মনে রাখতে, কারণ এখন কিন্তু চর্যাপদ থেকে লাইন তুলে প্রশ্ন আসছে পরীক্ষাতে, এবং এর পরবর্তীতে আমরা এবারে তো একেবারেই সময় নেই যে আর টেক্সট ধরে পড়ার। ডিসেম্বর যখন আমরা টার্গেট করব, ডিসেম্বর টার্গেট আমরা বিভিন্ন ব্যাচ শুরু করব বা ইউটিউবে ভিডিও দেব, তখন কিন্তু আমরা লাইন ধরে ডিসকাস করব, কারণ আমরা বিগত সালের প্রশ্ন উত্তরের পরে যখন দেখব তখন কিন্তু দেখব যে লাইন তুলে প্রশ্ন আসছে, এবং লাইনের ভাব, যে কোনো এখানে কোন ভাবের কথা বলা হচ্ছে বা এই লাইনটি কোন পদাবলীর বা কোন পদের অংশ, পদ সংখ্যা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের জানতে হবে পরীক্ষার জন্য। নেক্সট, তার রচিত 24 নম্বর পদটি পাওয়া যায়নি। 24 নম্বর পদ যে পাওয়া যায়নি আমরা আগেই দেখেছি কোন কোন পদগুলো পাওয়া যায়নি, 23-এর লাস্ট, 24, 25 এবং 48 যেগুলো পাওয়া যাচ্ছে না। তাহলে কাহ্নপায়ের রচিত 24 নম্বর পদটি আমরা পাচ্ছি না। ইনি ওড়িশার এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন বলে জানা যায়। ষোড়শনী অপভ্রংশ, মাগধী অপভ্রংশজাত বাংলায় তিনি পদ রচনা করেছেন। তাহলে তার যে বাংলা বা তার রচিত যে বাংলা সেটি হচ্ছে কিছুটা ষোড়শনী অপভ্রংশ বা মাগধী অপভ্রংশজাত, আর ইনি একজন ওড়িশার ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, তার রচিত পদের সংখ্যা যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই উত্তর হবে 13টি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে তার কতগুলি পদ পাওয়া গেছে,
সেক্ষেত্রে তখন উত্তর দাঁড়াবে 12টি। ঠিক আছে, প্রশ্ন বুঝে উত্তর দেবে। নেক্সট, ভুসুকুপা বাঙালি ছিলেন বলে অনেকে অনুমান করেছেন। তাহলে যদি প্রশ্ন করা হয় চর্যার পদকর্তাদের মধ্যে বাঙালিকে, ভুসুকুপা। ঠিক আছে, কৃষ্ণাচার্য পায়ের রচিত পদের সংখ্যা কত? 13টি। এরপর বা দ্বিতীয় সর্বাধিক পদ রচনা করছেন ভুসুকুপা। সর্বাধিক পদ কৃষ্ণাচার্য পা, দ্বিতীয় সর্বাধিক হচ্ছেন ভুসুকুপা। তার রচিত পদের সংখ্যা হচ্ছে 8টি। দেখো, তার রচিত পদের সংখ্যা 8টি। তাহলে ওখানে গেল 13, এখানে গেল 8। নেক্সট দেখো, এছাড়া সরহ পায়ের 4টি পদ, সরহ পায়ের 4টি, কুক্কুরি পায়ের 3টি, লুই পায়ের 2টি, শান্তি পায়ের 2টি এবং সবর পায়ের 2টি। তাহলে আমরা একেবারে শর্টে একটু মনে রাখি, কাহ্ন পা পেলাম কটি? 13টি। ভুসুকুপা পেলাম কটি? 8টি। তাহলে 13 গেল, 8 গেল। নেক্সট আসছে 4টি, কে? সরহপা। নেক্সট 4টি, তাহলে 8 এর পরে আসছে 4, সরহপা। তারপরে আসছে কটি? 3টি পদ। তাহলে সরহপা এর পরে আসছে কুক্কুরি, 3 এর পরে, এই 4 এর পরে 3, কুক্কুরি, আর লাস্ট আসছে 2টি করে পদ, যার আমরা 3টি নাম পাই, লুই, সবর, শান্তি। লুই, সবর, শান্তি 2টি করে পদ। আরো একবার বলছি, কাহ্ন পায়ের 13টি, ভুসুকু পায়ের 8টি, সরহ পায়ের 4টি, কুক্কুরি পায়ের 3টি আর লুই, সবর, শান্তি 2টি। বাদ বাকি যে পদকর্তারা আছেন প্রত্যেকের কিন্তু 1টি করে পদ। ঠিক আছে, বাদ বাকি সমস্ত পদকর্তা দেখো কার পদ সংখ্যা কোনটি এখানে ডিটেল দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে একবার দেখে নিও। ঠিক আছে, নেক্সট পার্টে চলে যাই। মণি দত্ত লুই পাকে আদি সিদ্ধাচার্য বলেছেন। তাহলে লুই পা অর্থাৎ চর্যার পদকর্তাদের মধ্যে যিনি একেবারে প্রথম পদটির পদকর্তা লুই পা, সেই লুই পাকে আদি সিদ্ধাচার্য বলছেন। কে বলছেন? মণি দত্ত। নেক্সট, চর্যার শ্রেষ্ঠ কবি কাহ্ন পা, যিনি সর্বাধিক পদ রচনা করেছেন তাকেই শ্রেষ্ঠ কবি বলা হচ্ছে। কাহ্ন পায়ের আসল নাম কেউ কেউ বলছেন কৃষ্ণাচার্য। কাহ্ন পায়ের লেখা পুঁথির নাম ডাকার্ণব, যেটি চর্যাপদের যে গ্রন্থটি হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক প্রকাশিত তার লাস্ট পার্টে আমরা পাই যে ডাকার্ণব পুঁথিটি। আর নেক্সট আসছে কাহ্ন পায়ের উপাধি ছিল পণ্ডিতাচার্য। তাহলে কাহ্ন পা সম্পর্কিত আমরা কিন্তু অনেক ইনফরমেশন পেলাম, ইনফরমেশন গুলি মনে রাখবে। নেক্সট, চর্যার সর্বাধিক পদ রচয়িতা হলেন কাহ্ন পা, দেখেছি। চর্যাপয়ের প্রধান সিদ্ধাচার্য যদি বলা হয় কাহ্ন পা, আদি সিদ্ধাচার্যকে লুই পা, যিনি প্রথম পদটির পদকর্তা। কিন্তু যদি বলা হয় চর্যার প্রধান সিদ্ধাচার্যকে, যিনি সর্বাধিক পদ রচনা করছেন, তিনি হচ্ছেন কাহ্ন পা। নেক্সট, চর্যাপদের বাঙালি পদকর্তা, আগে একটা বলেছি যে ভুসুকুপাকে বাঙালি পদকর্তা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এছাড়াও লুই, সবর, শান্তি, লুই, সবর, শান্তি অর্থাৎ মনে করো 2টি করে পদ রচনা করেছেন যে 3জন, লুই, সবর, শান্তি, এই 3জনকেও, ভুসুকু ছাড়াও এই 3জনকেও বাঙালি পদকর্তা হিসেবে ধরা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 4 জনের নাম পেলাম। নেক্সট চলে আসছি, চর্যাপদের বাঙালি পদকর্তা লুই, সবর, ভুসুকু পা বা শান্তি পা, একই জিনিস আর একবার আছে। নেক্সট, চর্যাপদের চিত্রধর্মী কবি, চিত্রধর্মী কবি বলা হচ্ছে ভুসুকু পাকে। একমাত্র মহিলা কবি কুক্কুরি পা। চর্যাপদের ছদ্মনাম যুক্ত কবি হচ্ছে গুন্ডরি কুক্কুরি, ছদ্মনাম যুক্ত কবি গুন্ডরি কুক্কুরি। বাংলার আদি কবি মীননাথ। চর্যার নতুন কবি, আমরা জানি শুধুমাত্র আমরা যে চর্যাপদটা আমাদের নেট সেটের পাঠ্য সেটি নয়, এর পরে আরো নবচর্যাপদ বার হয়েছে, তো সেই হিসাবে চর্যার নতুন কবি বলা হয় আবুধ বিনয়শ্রীকে। ঠিক আছে, নামগুলো খেয়াল রাখবে চর্যাপদ সম্পর্কিত ইনফরমেশন। নেক্সট, চর্যার সঙ্গীত দেখো, চর্যার পদগুলিকে পদকর্তাদের নামের সঙ্গে বিভিন্ন রাগ রাগিনীর নামও আমরা পাই। একেবারে প্রথমেই বলেছি এগুলো কিন্তু গান, ঠিক আছে, যার জন্য আমরা রাগ রাগিনীর নাম পাচ্ছি। এ থেকে সহজেই অনুমিত হয় যে এই পদগুলি সুর সহযোগে গাওয়া হতো, গান গাওয়া হতো। পটমঞ্জরি রাগে চর্যার 11টি পদ, এই 11টি পদের সংখ্যা এখানে দেওয়া আছে। কোন রাগে কতগুলি পদ আছে এবং পদের সংখ্যা কত নম্বর পদ সেটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সব থেকে বেশি পদ কোন রাগে রচিত সেটি হচ্ছে পটমঞ্জরি। তারপর আসছে মল্লারি, মল্লারিতে 5টি পদ, 30, 35, 44, 45, 49। লাস্ট আসছে 4টি করে পদ আছে ভৈরবী রাগে এবং কামদে,
কামদ এবং ভৈরবীতে 4টি করে পদ আছে। এছাড়া আরো অন্যান্য যে রাগগুলি আছে সেগুলো তো আমরা দেখেইছি, সেগুলোতে 1টি করে পদ আছে। নেক্সট, চর্যার সাধন তত্ত্ব। দেখো, চর্যার সাধন তত্ত্ব হচ্ছে যে সহজানন্দতে পৌঁছানো। 4টি আনন্দের রূপ আমরা পাই, 4টি স্তর আমরা পাই, যার উদ্দেশ্য হচ্ছে সহজানন্দে নিজেকে পৌঁছানো। তো সেই যে সাধন তত্ত্ব, সেই সাধন তত্ত্বে বা চর্যার যে পদগুলি, সেগুলো কিন্তু তার একটা গূঢ় মিনিং আছে, তাই না? যে একেবারে সরাসরি পড়লেই, প্রত্যেকে পড়লে যাতে মানে না বুঝতে পারে, সেই জন্য তাদের যে সাধনা, বৌদ্ধ সাধন তত্ত্বকে খুব নিবিড় ভাবে গূঢ় করে ওর ভিতরে রূপকের আশ্রয়ে লেখা হয়েছে চর্যার পদগুলি। তো সেই চর্যার পদগুলির ইনার মিনিং আমরা যদি পড়ি বা ইনার মিনিং যদি খুঁজি, তাহলে আমরা জানবো চর্যার সাধন তত্ত্ব কিন্তু ওই পদগুলির মধ্যেই নিহিত আছে। তো দেখো, দেহস্থিত চক্রগুলি পদ্মের রূপকে গৃহীত হয়েছে। দেহের মধ্যের যে চক্র, 4টি চক্রের কথা বলেছেন ওনারা, সেই চক্রগুলিকে পদ্মের রূপকে গৃহীত হয়েছে। এখানে চক্রস্থিত যে বোধিচিত্ত, সেই বোধিচিত্তকে বিভিন্ন নারীর সাথে কল্পনা করা হয়েছে বা বিভিন্ন রমণীর রূপে পরিকল্পনা করা হয়েছে। যখন চর্যার পদগুলি টেক্সট যখন তোমরা পড়বে, দেখবে প্রতিটা পদেই কেমন এই যোগিনী, ডম্বী, চণ্ডালী, শবরী, মাতঙ্গিনী, এই যে শব্দগুলি, এই নারীদের নাম আমরা পাই, যেগুলো কিন্তু বোধিচিত্তের রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে এই নামগুলি। ঠিক আছে, সহজ জানে বৌদ্ধ ধর্মকে সহজ রূপে উল্লেখ করা হয়। সহজ রূপে বৌদ্ধ ধর্মে উল্লেখ করা হচ্ছে, কারণ ধর্ম সাধনার সাধ্যও সহজ, সাধনার পদ্ধতিও সহজ। সহজ রূপে বোধিচিত্ত বা বোধি লাভ করাই হচ্ছে এর উদ্দেশ্য। মহাসুখ লাভের উপায় তথা তত্ত্বকে সহজিয়া সাধকরা দেহের বিভিন্ন প্রক্রিয়ার উপর স্থাপন করেছেন এবং দেহের মধ্যে 4টি চক্রের বা পদ্মের, দেখো দেহস্থিত চক্রগুলিকে তারা পদ্মের রূপকে ব্যবহার করেছেন। তো যে 4টি চক্র বা পদ্মের অস্তিত্ব কল্পনা করেছেন, সেই 4টি চক্র হচ্ছে এই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা খুব ভালো করে মনে রাখবে। 4টি চক্র, নাভি দেখো নিচ থেকে উঠছে, এই ছবিটা দেখো, নাভি, তারপর আসছে হৃদয়, তারপর আসছে কণ্ঠ, তারপর আসছে মস্তিষ্ক। ঠিক আছে, এই দেহের এই 4টি চক্র, দাঁড়াও 1 সেকেন্ড, দেখো এখানে হাইলাইট করা আছে, এই যে দেহস্থিত 4টি চক্র, নাভি, হৃদয়, কণ্ঠ এবং মস্তিষ্ক। নাভির নিচ থেকে উঠছে, আগে নাভি, তারপর হৃদয়, তারপর কণ্ঠ, তারপর মস্তিষ্ক। নাভিতে আসছে নির্মাণ চক্র, নাভিতে নির্মাণ চক্র, হৃদয়ে ধর্মচক্র, কণ্ঠে সম্ভোগ চক্র, আর সেই সম্ভোগ চক্র বা কণ্ঠে সম্ভোগ চক্র, আর একেবারে মস্তকে বা শেষে গিয়ে আসছে সহজ বা মহাসুখ চক্র। এই চক্রগুলি একেবারে নির্মাণ চক্র থেকে ধর্মচক্র, ধর্মচক্র থেকে সম্ভোগ চক্র এবং সম্ভোগ চক্র থেকে শেষ মহাসুখ চক্র বা সহজানন্দে যদি কেউ পৌঁছাতে পারে, তাহলে কিন্তু সে মহাসুখ লাভ করবে। এবং এই স্তরগুলিকে নির্মাণ চক্রে পৌঁছালে আনন্দ, ধর্মচক্রে থাকে পরমানন্দ, সম্ভোগ চক্রে বিরমানন্দ এবং মহাসুখ চক্র সহজানন্দ। এই সহজানন্দে পৌঁছানোই কিন্তু এই চর্যার সাধন তত্ত্বের মেন উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এই চার্টটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে। নেক্সট চলে যাই, দেখো চর্যার অনুবাদ, কে কি অনুবাদ করছেন? চর্যার হিন্দি অনুবাদক হলেন রাহুল সংকৃত্তায়ন, নাম মনে রাখবে। একটা বিতর্কও আছে এই নিয়ে, তো সেই বিতর্কে আমরা যাব না এখন, একেবারে বেসিক পরীক্ষা কেন্দ্রিক আমরা আলোচনা করছি। তো রাহুল সংকৃত্তায়ন যিনি হিন্দি অনুবাদ করছেন, 1957 খ্রিস্টাব্দে তিনি এই অনুবাদটি করছেন। অনুবাদের চর্যাপদের নাম ছিল দোহাকোষ। যে অনুবাদটি উনি করেছিলেন সেই গ্রন্থটির নাম ছিল দোহাকোষ। চর্যার ইংরাজি অনুবাদক পিসি বাগচি, অর্থাৎ প্রবোধ চন্দ্র বাগচি। পিসি বাগচি কিন্তু প্রবোধ চন্দ্র বাগচি। ঠিক আছে, পিসি বাগচি, প্রবোধ চন্দ্র বাগচি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম জানান যে চর্যা তিব্বতী অনুবাদও আছে, চর্যা তিব্বতী অনুবাদও আছে, এটা সুনীতি কুমার জানাচ্ছেন। নির্মলগিরা টিকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র। নীলরতন সেন 1978 খ্রিস্টাব্দে চর্যাপদের ফটোকপি প্রকাশ করছেন। নীলরতন সেনের বইটি দেখবে তোমাদের অনেকের কাছেই আছে,
তো সেই বইটিতে দেখবে চর্যাপদের ফটোকপি ওখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, যেটি প্রকাশিত হচ্ছে প্রথম 1978 খ্রিস্টাব্দে। কম বেশি তোমরা প্রত্যেকেই হয়তো দেখেছো বইটি। আর যদি না দেখে থাকো, এরপরে যখন আমরা চর্যাপদের ক্লাস নেব তখন কিন্তু আমরা 1000 বছরের পুরানো যে গ্রন্থটি সেটিও তোমাদেরকে দেখাবো। চলো নেক্সট, চর্যাপদকে বাংলায় প্রথম লেখেন কে? মনীন্দ্রমোহন বসু। তাহলে যদি বলা হয় চর্যাপদকে বাংলায় প্রথম লিখছেন কে? মনীন্দ্রমোহন বসু। নেক্সট চলে যাই প্রশ্ন উত্তরে। টার্গেট নেট জুন 2026-এর আমাদের যে প্রশ্ন উত্তর আলোচনা, সেই আলোচনাতে দেখো এখানে বিগত সালের প্রশ্ন দেখানো হয়েছে। জুলাই 2022-এর প্রশ্ন এটি, জুলাই 2022-এর প্রশ্ন। প্রশ্নের ধরন আগে খেয়াল করো, তারপরে আমরা উত্তর দেখব। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপথির 2 সংখ্যক গান অনুসরণে, তাহলে দেখো টেক্সচুয়াল কোশ্চেন কিন্তু 2 সংখ্যক গান অনুসরণে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, যার প্রথমটিকে মন্তব্য এবং দ্বিতীয়টিকে যুক্তি বলা হলো। দুটি লাইন দেয়া হয়েছে, এটি কিন্তু চর্যার দ্বিতীয় সংখ্যক পদ থেকে, যেখানে রুখের তেন্তলি কুম্ভীরে খাও টেক্সট যদি মুখস্থ না থাকে বা যদি বুঝে না পড়া হয়, এই প্রশ্নের উত্তর করা কিন্তু অসম্ভব। তো টেক্সট অবশ্যই বুঝে পড়তে হবে। মন্তব্য রুখের তেন্তলি কুম্ভীরে খাও, যুক্তি বলা হচ্ছে কেননা দিবসই বহুরি কাউরি ডরে ভাও। পথটি যদি আমরা দেখি তাহলে দেখবো এই লাইনটি কিন্তু প্রথমেই আছে, দিবসই বহুরি কাউরি ডরে ভাও, রাতি ভইলে কামরু যাও। তো এইরকম ভাবে লাইনটি আছে। অপশন কি দেওয়া আছে? দেখো অপশন অনুযায়ী আমরা যদি দেখি তাহলে মন্তব্য এবং যুক্তি দুটোই ঠিক, দুটি লাইনই কিন্তু আমরা টেক্সটে পাই, কিন্তু যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়। মানে যে কারণটি এখানে দেখানো হয়েছে, রুখের তেন্তলি কুম্ভীরে খাও, এই কুম্ভীরে খায় কারণ দিবসই বহুরি কাউরি ডরে ভাও, অর্থাৎ দিবসে বধূ কাকের ভয়ে ঘরে লুকিয়ে থাকে। তো এটি এর যথার্থ যুক্তি নয়। সুতরাং এই দুটি অংশ ঠিক হলেও মন্তব্য কিন্তু এই যুক্তির সাপেক্ষে ঠিক নয়, তাহলে এটি ভুল। নেক্সট প্রশ্ন দেখো, চর্যার যে পদকর্তা ভণিতায় নিজেকে অনুত্তর স্বামী বলে অভিহিত করেছেন, কোন পদকর্তা নিজেকে ভণিতায় অনুত্তর স্বামী বলেছেন? ডম্বিপা, সরহপা, কুকুরিপা নাকি চাটিলপা? সঠিক উত্তর চাটিলপা নিজেকে অনুত্তর স্বামী বলছেন। ঠিক আছে, নেক্সট দেখো এটি 2023-এর ফার্স্ট শিফট ফেব্রুয়ারিতে যে পরীক্ষা হচ্ছিল সেখানের প্রশ্ন। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যার পুঁথিতে গানের ক্রমিক সংখ্যা উল্লেখিত হয়েছে। কোথায়? গানের ক্রমিক সংখ্যা গানের শীর্ষে, একেবারে শুরুতে, গানের শেষে, নাকি গানের শুরুতে রাগ ও নাম ও কবির নামের উল্লেখের অব্যবহৃত পরে, নাকি প্রতিটি গানের টিকার শেষে? গানের ক্রমিক সংখ্যা কোথায় দেওয়া হয়েছে? সঠিক উত্তর প্রতিটি গানের টিকার শেষে গানের ক্রমিক সংখ্যা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিচে চর্যা সম্পর্কে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। চর্যার পুঁথিতে পাতার কোনো অঙ্ক সংখ্যা দেওয়া নেই। বলছে পাতায় কোনো অঙ্ক সংখ্যা দেওয়া নেই। 41 সংখ্যক গানের চতুর্থ পদে, 41 নম্বর গান চতুর্থ পদে, দেখো লাইন তুলে কোশ্চেন, চিত্তের ভ্রান্তির যে দৃষ্টান্তগুলি আছে সেগুলো অনস্তিত্বের অস্তিত্ব কল্পনামূলক। ঠিক আছে, তাহলে দেখো একেবারে টেক্সট তুলে কিন্তু আমরা প্রায় প্রতিটা প্রশ্ন দেখছি, সেখানে কিন্তু একটা না একটা লাইন টেক্সচুয়াল থাকছেই। সরহপা নিজেকে অচিন্ত জয়ী বলে অভিহিত করছেন 22 সংখ্যক পদে, এখানেও টেক্সট তুলে কোশ্চেন। নেক্সট ডি, চর্যার পুঁথিতে প্রথম গানে রাগ নামের উল্লেখ আছে, গানের শেষে সংস্কৃত টিকার আগে, সংস্কৃত টিকার আগে রাগ নামের উল্লেখ আছে এখানে বলা হচ্ছে। আর লাস্ট ই বলছে মাও মরিয়া কাহ্ন ভৈল করালি, এই পংক্তিটি আছে 10 সংখ্যক চর্যাপদে। মানে এই যে লাইনটি, এটি কি 10 সংখ্যক চর্যার গান, সেটি আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। সঠিক উত্তর কি? দেখো এখানে বি শুদ্ধ, অর্থাৎ এই যে অনস্তিত্বের কথা বলছেন এটি ঠিক। সি শুদ্ধ, যেখানে সরহপা নিজেকে অচিন্ত জয়ী বলছেন 22 সংখ্যক পদে। আর ডি ঠিক, যেখানে রাগ নামের উল্লেখ আছে গানের শেষে সংস্কৃত টিকার আগে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রশ্ন উত্তর। আজকে ছিল চর্যাপদের আলোচনা এবং প্রশ্ন উত্তর। এবং এছাড়াও যদি তোমরা এই ক্লাসগুলির পাশাপাশি, আমরা যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলির পাশাপাশি যদি তোমরা বিভিন্ন নেট টাইপ, নেটে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে ঠিক সেই রকম প্রশ্ন উত্তর আলোচনা বা নিজে বাড়িতে প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে নেট সেট বাংলা প্রশ্ন বিচিত্রা, এই বইটি শুধু নয়,
এই বইটি তোমরা বাড়িতে ফ্রি হোম ডেলিভারি পাবে। পাশাপাশি এই বইয়ের সাথে সাথে তোমরা একটা সিবিটি টেস্ট, আমাদের যে বিবর্ণ অ্যাপ তোমরা ইনস্টল করে নাও। বিবর্ণ অ্যাপে একটা সিবিটি টেস্ট আছে, যেখানে প্রায় 45টি সেট আছে, 45টি সেট আছে এবং এখানে আছে 55টি সেট। ঠিক আছে, এই টোটাল 100টি সেট তোমরা পাবে। তো যারা যোগাযোগ করতে চাইছো, দেখো স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেখাচ্ছে, এই ফোন নম্বরে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো নিজের নাম এবং নেট সেট মক টেস্ট লিখে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসব এবং আবারও বলছি, আমরা জুন থেকে ম্যারাথন ক্লাস শুরু করব। তো এখন থেকেই তোমরা ভালোভাবে পড়াশোনা করো। ম্যারাথন ক্লাসে আমরা কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে, চলো।